তানুজা ধাক্কা দিয়ে সরিয়ে দিল নেহালকে। তারপর বলল, ডোন্ট টাচ মি। কি মনে করেন সরি বললেই আর সব ঠিক হয়ে গেল? এই 6 বছরের আমার কষ্ট, আমার স্ট্রাগল, আমার যন্ত্রণা সব ভুলে যাব? আমার একা একা এই ফেট নিয়ে ভারী ভারী টিউশন গিয়ে পড়ানো, বাসায় এসে নিজের কাজ নিজে করা, ক্লান্ত হয়ে একা ঘুমিয়ে যাওয়া, একটা মানুষ ছিল না মাথায় হাত রেখে একটু সান্ত্বনা দিবে আমায়। রিক্সা ভাড়ার টাকা ছিল না, হেঁটে হেঁটে সব জায়গায় যেতাম, পায়ের পাতা ফুলে গিয়েছিল, পানি চলে এসেছিল, কেউ ছিল না পায়ে ধরে একটু আমাকে মালিশ করে দিবে, আমার কষ্ট একটু দূর করে দিবে, কেউ ছিল না। কোথায় ছিলেন আপনি যখন একা একা হসপিটালে গিয়েছি, একা একা ওষুধ কিনেছি, ওষুধ কেনার টাকা ছিল না, অনেক সময় অনেক ওষুধ খাইও নি। শুনছেন এমপি সাহেব, আপনার সন্তানের মা টাকার জন্য তার ওষুধ খেতে পারেনি। আপনার মেয়ে যখন জন্ম হয়েছে, এমপি সাহেব আপনি তো টাকার পাহাড় গড়েছেন, কত ধনী লোকের পরিবারের সন্তান আপনি কিন্তু আপনার সন্তান ভালো একটা দুধ খেতে পারেনি, আপনার সন্তান ভালো একটা খাবার খেতে পারেনি, আপনার সন্তানকে আমি অনেক ভালো কাপড় চোপড় দিতে পারিনি। আপনি জানেন, আপনার সন্তানকে প্রথমে আমি একটা ভালো স্কুলে ভর্তি করাতে পারিনি। তারপর কি মনে হয় শুধু আমি একা কষ্ট করেছি? আপনার দেয়া কষ্ট আমার সাথে আপনার সন্তানও পেয়েছে। শুনছেন এমপি সাহেব, আপনাদের তো একটু জ্বর হলে ঢাকা অ্যাপোলো হসপিটালে ভর্তি হয়ে যান, সিঙ্গাপুরে চলে যান, কিন্তু আপনার মেয়েকে ভালো একটা হসপিটালে ট্রিটমেন্ট করাতে পারেনি। সরকারি হসপিটালে জন্ম নিয়েছে আপনার মেয়ে, দিয়েছি আপনার মেয়েকে। হসপিটালের বেডে যখন যন্ত্রণায় একা কাতরাচ্ছিলাম, আপনার মেয়েকে আমি ঠিকমতো কোলে নিতে পারিনি, বিছানায় শুয়ে রেখেছিলাম, কাঁদতে কাঁদতে মেয়ে ঘুমিয়ে যেত। আপনার মেয়েকে আমি ভালো কোনো ব্র্যান্ডের দুধ খাওয়াতে পারিনি, গরুর দুধ কিনে পানি দিয়ে জাল দিয়ে খাইয়েছি। আরো শুনবেন কি কি সহ্য করেছে আপনার মেয়ে? স্কুলের গার্ডিয়ানরা আলোচনা করে আপনার মেয়ের বাবা নেই, সেগুলো শুনে আপনার মেয়ের সাথে ভালো পরিবার কোনো বাচ্চা কি মিশতো না? কি বলতো জানেন, ওর বাপ ছাড়া জন্ম হয়েছে, ও খারাপ মেয়ে, তাই ওর সাথে কেউ মিশবে না। নেহালা সহ্য করতে পারলো না, সাথে সাথে কান ধরে ফেললো, বলল, তানুজা আল্লাহর দোহাই লাগে চুপ করো, পায়ে পড়ছি, আমি আর নিতে পারছি না। জানি না তুমি এগুলো কিভাবে সহ্য করেছ, কিন্তু আমি শুনতে পারছি না, প্লিজ চুপ করো, আমি আর নিতে পারছি না, আমি এগুলো শুনতে পারছি না। টাকার জন্য আমার মেয়ে দুধ খেতে পারেনি, অথচ টাকার বিছানায় শুইয়ে রাখার মতো যোগ্যতা আমার আছে। এত টাকা তাহলে কি লাভ হলো আমার, কি কাজে আসলো? কান বন্ধ করে চোখ বন্ধ করে কথাগুলো বলছে নেহাল, চুপচাপ মেঝেতে বসে বারবার বলছে, এই টাকা পাহাড় দিয়ে তাহলে আমি কি করব, যেখানে আমার মেয়ে দুধ খেতে পারেনি, ওষুধ খেতে পারেনি। আমি দেয় তোমাদেরই কষ্টের জন্য, আমি দেয় আমার মেয়ের কষ্টের জন্য। আল্লাহ তো আমাকে মাফ করবে না, তুমি মাফ না করলে তানুজা প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর নিতে পারছি না, সহ্য করতে পারছি না এই বাড়ি গরিব প্রাসাদ, এই বৃত্ত বৈভব, যেখানে আমার মেয়ে ভালো একটা কাপড় চোপড় পরতে পারেনি, এগুলো দিয়ে কি করব আমি? বলে সাথে সাথে নেহাল উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে দরজা খুলে বের হয়ে গেল, যেন তানুজার কাছ থেকে পালাতে চাইছে। আর শুনতে পারছে না নেহাল। সেদিন আর রাতে বাসায় ফিরেনি নেহাল, রাতভর কোথায় ছিল জানে না তানুজা, খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। পরদিন সকালে দেখলো দুজন লোক এসে নেহালকে বাড়িতে দিয়ে যাচ্ছে। নেহাল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, হাতে পায়ে ব্যান্ডেজ করা। তানুজা সিঁড়ি দিয়ে নামছিল, এমন সময় এই দৃশ্য দেখতে পেল। মনে মনে ভাবলো, সারা রাত তাহলে বাইরে ছিল। যেহেতু সকাল ভোরবেলা হাত পায়ে ব্যান্ডেজ করা নিয়ে বাড়িতে ফিরেছে, মনে মনে কৌতূহল হলো কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু জিজ্ঞেস করতে পারছে না তানুজা। বডিগার্ড দুজন এসে নেহালকে ড্রয়িং রুমে সোফার উপর বসিয়ে দিয়ে পা টেবিলের উপরে টান টান করে দিয়ে বলল, 2 দিন রেস্ট নেবেন ভাই, আপনার শরীর ভালো না, অনেক জায়গায় ছিলে গিয়েছে, তাও ভাগ্যিস হাতে পায়ে হাড় ভাঙেনি, বাংলা তো অনেক দিনই বিছানায় পড়ে থাকতে হতো। যাই হোক, এখন আমাদের টেনশন নেই, ভাবি যেহেতু বাসায় আছে আপনার টেক কেয়ার করতে পারবে। বলে বডিগার্ড দুজন উঠে দাঁড়িয়ে তানুজার সামনে এসে বলল, ভাবি ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, রাতে গাড়ি নিয়ে বের হয়েছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার পর হসপিটালে ছিল। তানুজা চোখ গরম করে বডিগার্ডের দিকে তাকিয়ে বলল, আমি আপনাদের ভাবি নই, তাই আমাকে ভাবি বলে ডাকবেন না, আর আমি জানতে চাইনি ওনার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে।
বডিগার্ড দুজন একজন আরেকজনের দিকে তাকালো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, একটু দেখবেন। যেহেতু আপনি বাসায় আছেন, তাহলে অবশ্যই আপনার দায়িত্ব এটা দেখা। একজন মানুষ হিসেবে ওনাকে তো আর এই অবস্থায় ফেলে রাখতে পারবেন না, তাই না? বলে বডিগার্ড দুজন বের হয়ে চলে গেল। তনুজা আর চোখে একবার তাকালো নেহালের দিকে, দেখলো বেশ অনেকখানি জায়গায় ছুলে গেছে, হাতে পায়ে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। নেহাল চোখ বন্ধ করে সোফার উপরে মাথা এলিয়ে দিয়ে শুয়ে আছে। এমন সময় তন্নি ছুটে এসে বলল, পাপা পাপা, কি হয়েছে তোমার? সাথে সাথে নেহাল চোখ খুলে মনে পড়ে গেল ৬ বছরের ওর মেয়ের স্ট্রাগল, টাকার জন্য ভালো খাবার খেতে না পারা, ওষুধ খেতে না পারা, ভালো স্কুলে ভর্তি হতে না পারা, সরকারি হসপিটালে জন্ম নেওয়া, প্রত্যেকটা কথা মেয়েকে দেখে সাথে সাথে মনে পড়ে গেল। এই ব্যথা হাত দিয়ে সাথে সাথে মেয়েকে জড়িয়ে ধরে বুকে নিয়ে বলল, কিছু হয়নি আমার আম্মু শোনো, বাবা ঠিক আছে বলেই তুম্মুকে চুমু খেতে লাগলো নেহাল। বিকাল ৫টা। তনুজা অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাসায় চলে এসেছে। স্বীকার না করলেও মনে মনে নেহালের জন্যই চলে এসেছে, কারণ বাড়িতে যারা গৃহপরিচালিকা থাকে তারা ৫টা পর্যন্ত ডিউটি করে, এরপর বাসায় কেউ থাকে না। তাই সেই ভেবে চলে এলো তাড়াতাড়ি। এসেই দেখলো তন্নি এখনো ঘুমাচ্ছে। তন্নিকে দেখার জন্য যাকে রাখা হয়েছে সেও তন্নির সাথে ঘুমাচ্ছে। তারপর কি মনে করে যেন গেল নেহালের ঘরের দিকে। গিয়ে দেখলো নেহাল একটু উঠে দাঁড়ানোর জন্য খুব স্ট্রাগল করছে, কিন্তু পারছে না। তানুজা একবার ভাবলো চলে যাবে, উঠুক একা একাই কষ্ট করুক, দেখুক কষ্ট করলে কেমন লাগে, কিন্তু তারপর আবার ভাবলো এটা তো তার মানসিক কষ্ট নয়, শরীরের ব্যথা পেয়েছে, শরীরের শক্তি পাবে কিভাবে? তাই হুট করে দরজা খুলেই ভিতরে ঢুকলো তানুজা। তানুজাকে রুমে ঢুকতে দেখে প্রথমে একটু অবাক হলো নেহাল। তারপর তানুজা থেকে চোখ সরিয়ে নিজে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলো। তানুজা কোনো কথা না বলে চুপচাপ এসে নেহালকে ধরলো উঠে দাঁড়াতে সাহায্য করার জন্য। নেহাল বলল, প্রয়োজন নেই, আমি একাই পারবো, তোমার কষ্ট করতে হবে না। এত কথা শুনতে চাচ্ছি না, চুপচাপ উঠুন, আমার কাজ আছে, রান্না করতে হবে, তন্নির জন্য নাস্তা তৈরি করতে হবে। আর এতই যদি পারতেন একা একা, তাহলে এতক্ষণ উঠতে পারতেন। আর আমাকে কষ্ট দিতে না চাইলে বিকাল ৫টার পর লোক রাখবেন, কারণ চোখের সামনে এভাবে একটা মানুষকে তো আর আমি কষ্ট পেতে দেখতে পারি না, কারণ আমি তো আপনার মতো নই। নেহাল তানুজার দিকে তাকিয়ে চুপচাপ শুনলো কথাগুলো, কারণ একটি কথাও মিথ্যে নয়। তাই চুপচাপ শরীরে একবার ছেড়ে দিল তানুজার উপরে, যেন উঠতে পারে। কিন্তু তানুজা হয়তো একটু অন্যমনস্ক ছিল, খেয়াল করেনি, সাথে সাথে নেহালকে নিয়ে বিছানায় পড়ে গেল। বিছানায় পড়ে সাথে সাথে তানুজার চোখ বন্ধ করে ফেললো। তানুজার উপরে পড়লো নেহাল। যদিও নেহাল অনেক ব্যথা পেয়েছে, কিন্তু মুখ দিয়ে একটু টু শব্দ করছে না, চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে চোখ বন্ধ করে কাঁপতে থাকা তানুজার দিকে। এভাবে তানুজাকে দেখে সেই প্রথম রাতের কথা মনে পড়ে গেল, যেদিন প্রথম তানুজার সাথে নেহাল মিলিত হয়েছিল। সেদিনও এরকম চোখ বন্ধ করে কাঁপছিল তানুজা। নেহাল যেন ফিরে গেল আবার সেই রাতে, ভুলে গেল মাঝখানের এই ৬ বছর, ভুলে গেল গতকাল রাতের কথা। নেহাল নিজের কাঁপা কাঁপা হাত দিয়ে তানুজার গালে হাত রাখলো। তানুজা হঠাৎ টের পেল নেহালের হাত তানুজার গাল স্পর্শ করছে। তানুজার সাথে সাথে চোখ খুলল নেহালকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু নেহাল তার কাল বিলম্ব করল না, সাথে সাথে তানুজার ঠোঁট আঁকড়ে ধরল, যেন কত বছরের ক্ষুধা, কত বছরের ভালোবাসা, সবকিছু এক মুহূর্তেই ফিরিয়ে দিতে চাচ্ছে তানুজাকে। গভীর থেকে গভীরভাবে স্পর্শ করছে তানুজার মন। চুমুর গভীরতা বাড়তে লাগলো। তানুজা ছটফট করছে ছুটার জন্য। নেহালও ব্যথা পাচ্ছে তানুজার ছটফটের কারণে, কিন্তু নেহাল কোনোভাবেই তানুজাকে ছাড়ছে না। ধীরে ধীরে তানুজা ক্লান্ত হলো, আর পেরে উঠছে না নেহালের সাথে। চোখ বন্ধ করে ফেলল তানুজা। নেহাল গভীরভাবে ভালোবাসার স্পর্শ দিতে ব্যস্ত হয়ে গেল তানুজার ঠোঁটে, যেন তালুকদার সকল যাতনা শুষে নিতে চাইছে নেহাল। ধীরে ধীরে চুমু গভীর থেকে গভীর হতে লাগলো। নেহাল যেন সর্বস্ব দিয়ে নিজের ভালোবাসাকে প্রকাশ করতে চাইছে তানুজার কাছে। তানুজা চুপচাপ চোখ বুজে আছে, শরীর মন কেঁপে উঠছে তানুজার। নেহাল কাঁপা কাঁপা হাতে কোনোমতে তানুজার গালে স্পর্শ করলো, ঠোঁটে আঙ্গুল দিয়ে হালকা স্লাইস করতে করতে নেহাল আস্তে ধীরে তাকালো তানুজার দিকে। তানুজা চোখ বন্ধ করে এখনো থরথর করে কাঁপছে ও কাঁদছে। নেহালের মনে পড়ে গেল গতকাল রাতে বলা তানুজার কথাগুলো। নেহাল সাথে সাথে উঠে বসলো।
দুই হাত দিয়ে কোনো মতে চুলগুলো ব্যাগ ব্রাশ করতে করতে রুম থেকে বের হয়ে চলে গেল। তানুজা ওইভাবে কিছুক্ষণ বিছানায় পড়ে রইল। তানুজা কাঁদছে, খুব কাঁদছে। নেহাল দরজার বাহিরে দাঁড়িয়ে টের পাচ্ছে তানুজার ছাপা আর্তনাদ, বদ্ধ করে তানুজার রুদ্ধশ্বাস। নেহাল চুপচাপ ঘর থেকে বের হয়ে চলে গেল অন্য রুমে। সেখানে আজকে থাকবে। তানুজা থাক তানুজার মতো। আজকের রাতটা একা। তানুজার সাথে আসলে বলার মতো নেহালির কিছুই নেই। কিভাবে ক্ষমা চাইবে, কোনো ভাষায় কথা বলবে নেহাল বুঝতে পারছে না। নেহাল নিজেই জানে অন্যায় এত বড় যে কেউ চাইলে মাফ করতে পারবে না। কিন্তু তানুজা তো ওকে মন থেকে ভালোবেসেছিল, একদিন না একদিন ওকে মাফ করে দিবে। বিছানায় গিয়ে কোনো মতে গা এলিয়ে দিল নেহাল। তারপর ভাবতে লাগলো সেদিনের কথা, যেদিন তানুজাকে ওই সব বিচ্ছিরি কথাগুলো বলেছিল নেহাল। বলার সময় নেহালের একটুও ভালো লাগেনি, কিন্তু নেহাল তখন বুঝতে পারেনি নেহালের এই অস্বস্তিকর কারণ কি ছিল। কারণ ছিল তানুজাকে ও অসম্ভব ভালোবাসতো। কিন্তু ওর মনে হতো ও তানুজার সাথে ভালোবাসার নাটক করছে এবং প্রতিশোধের জন্যই সবকিছু করছে। কিন্তু বাস্তবতা যে ভিন্ন ছিল সেটা টের পেয়েছে শুধুমাত্র তানুজা ওর জীবন থেকে হারিয়ে যাওয়ার পর। পরের দিন সকালের নাস্তা খেয়ে বসেছে তন্নি। নাস্তা খাওয়াচ্ছে তানুজা। নাস্তা খাইয়ে তাড়াতাড়ি অফিসে যাবে তাই তাড়াতাড়ি নাস্তা খাওয়াচ্ছে। নেহাল কোনো মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু একটু করে নেমে এলো নিচে। তারপর একটি চেয়ার টেনে বসলো। বসে তন্নির দিকে তাকিয়ে বলল, কি করে আমার সোনামণি? পাপা, নাস্তা করছো? বেশি করে খাও মামনি। পাপা তোমাকে অনেক অনেক ভালোবাসবে, অনেক আদর করবে, কেমন? সাথে সাথে তানুজা বলে বসলো, হ্যাঁ, এই 5 বছর তো না খেয়েছিল, এখন পাপার কাছে আছে, পাপা ওকে বেশি বেশি করে খাওয়াবে। মামনি তো তোমাকে না খাইয়ে রেখেছিল, তাই না মামনি? নেহাল চুপ হয়ে গেল, আর একটু কথা বলল না। ওর অপরাধ এত বড়, তানুজা যাই বলুক কোনো উত্তর দিতে চায় না নেহাল। তারপর গৃহ পরিচালিকার দিকে তাকিয়ে বলল, নাস্তা সার্ভ করো, আমার তাড়াতাড়ি পার্টি অফিস যেতে হবে। তানুজার কোনো কথা বাড়ালো না, কারণ তানুজারও তাড়াতাড়ি অফিসে যেতে হবে। নেহালের নাস্তা খাওয়া শেষে অফিসে যাবে এমন সময় দেখলো তানুজা বারবার ঘড়ি দেখছে, ড্রাইভার এখনো আসছে না। নেহাল ভয়ে ভয়ে সামনে গিয়ে বলল, আমি অফিসে নামিয়ে দিয়ে যাচ্ছি, গাড়িতে উঠো। তানুজা বলল, নো থ্যাঙ্কস। নেহাল বলল, প্লিজ, অফিস লেট হয়ে যাবে, ড্রাইভার হয়তো জ্যামে বা অন্য কোনো সমস্যায় আটকে গেছে। গাড়িতে উঠো, আমি দিয়ে আসছি। জাস্ট ড্রাইভার মনে করে ওঠো, মনে করে এখন থেকে আমি তোমার ড্রাইভার। তানুজা আর কোনো কথা বলল না। আজকে অফিসের জরুরি একটা মিটিং আছে এবং প্রেজেন্টেশন আছে। 1 মিনিট লেট করা যাবে না, তাই চুপচাপ গাড়িতে উঠে পিছনে বসবে। এমন সময় নেহাল বলল, ড্রাইভার বলেছি, তার মানে কি সত্যি সত্যি ড্রাইভার? কেমন দেখাবে? এমপি নিজে গাড়ি চালাচ্ছে, পিছনে আপনি বসে আছেন ম্যাডাম। না মানে ড্রাইভার আপনি মনে মনে ফিল করেন আমি আপনার ড্রাইভার, কিন্তু সমাজের মানুষকে তো দেখানো যাবে না, কারণ তারা আমাকে এমপি একটি সম্মানিত চোখে দেখে। আমি তো শুধু আপনার অপরাধী, আর কারো অপরাধী না। তাই দয়া করে একটু সামনে এসে বসুন, শাস্তি যা দেওয়ার বাসায় এসে দিবেন, আমি মাথা পেতে নিব। তানুজা চুপচাপ গাড়িতে উঠে বসলো, কিন্তু গাড়িতে উঠে একটি কথাও বলল না। নেহাল একটু পর পর আর চোখে তানুজার দিকে তাকাচ্ছে। এই 6 বছরে তানুজার সৌন্দর্য যেন একটুও ভাটা পড়েনি। দেখে কেউ বলতেই পারবে না তানুজা 5 বছরের একটি সন্তানের মা। হঠাৎ তানুজা কি মনে করে যেন সামনে তাকাতেই দেখলো নেহাল তার চোখে তানুজার দিকে তাকিয়ে আছে। তানুজা বলল, ড্রাইভারের মতো থাকুন, এভাবে মালিকের দিকে তাকিয়ে থাকবেন না। নেহাল মুচকি হাসলো, কিছু বলল না। তানুজা যখন ড্রাইভার মেনে নিয়েছে, একদিন স্বামী হিসেবে মেনে নিবে। যদি এর জন্য সারা জীবন অপেক্ষা করতে হয়, করবে, কিন্তু তানুজাকে আর জীবন থেকে যেতে দিবে না। নেহাল মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো। তারপর বলল, জো হুকুম ম্যাডাম, আপনাকে নামিয়ে দিয়েই আমি চলে যাচ্ছি, আর তাকাবো না। কিন্তু কি বলুন তো, আপনাকে দেখলে তাকাতে ইচ্ছে করে, সেই পুরনো স্মৃতি মনে পড়ে যায়, ভালোবাসার দিনগুলো মনে পড়ে যায়, আপনার সাথে আমার প্রথম। সরি, আর কিছু বলবো না, ফালতু, মনে মনে বলল তানুজা। হাতে ব্যথা নিয়ে, পায়ে ব্যথা নিয়েও আজ নিজে ড্রাইভ করছে নেহাল, কারণ একটাই, তানুজাকে নিজে অফিসে পৌঁছে দিতে চাই। পিছনে অবশ্য বডিগার্ডের গাড়ি রয়েছে, ওর সাথে সাথে এসেছে। তানুজাকে নামিয়ে দিয়ে সেই গাড়িতেই যাবে এবং এই গাড়িটা তানুজার জন্যই রেখে যাবে, ড্রাইভার খবর দিয়ে। অফিসে গাড়ি না করে দিয়েছে নেহাল, সেটা তানুজাকে
জানানো হয়নি সে ভাঙাচোরা গাড়িতে তানুজাকে পাঠানো যাবে না, তাই নিজের দামি গাড়ি করে তানুজাকে পাঠানোর জন্যই এই সাল ছেলেছে এমপি মহোদয় বলে কথা। অফিসের কেউ আর ডিনাই করেনি ওনার কথায়। তানুজা অফিস থেকে নামতে সাথে সাথে দারোয়ান এসে সালাম দিল এমপি সাহেব বলে। নেহাল সামনের সালামের উত্তর দিয়ে বললে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ম্যাডামের খেয়াল রাখবেন। নামিয়ে দিয়ে গেলাম। তানুজা বিরক্ত হলো দুজনের কথায়। তারপর চুপচাপ হেঁটে অফিসের ভিতরে চলে গেলাম। নেহাল এবার যেয়ে বসলো পিছনের গাড়িতে, সামনের গাড়িটা রেখে দিল এবং ড্রাইভার খবর দিল ম্যাডামকে বাসায় পৌঁছে দিয়ে আসার জন্য। রাত ৯টা। তানুজা তন্নিকে খাওয়ানোর পর ঘুমাতে নিয়ে গেল। নেহাল এখনো বাড়ি ফেরেনি। বাড়ি ফিরতে দেরি হবে, জরুরি একটা বৈঠক আছে নেহালের বিভিন্ন নেতাদের সাথে। তানুজার অবশ্যই এতে কোনো মাথা ব্যথা নেই। চুপচাপ নেহালের ঘরেই তন্নিকে নিয়ে শুয়ে রইল তানুজা। কখন তানুজা ঘুমিয়ে গেল বলতে পারে না। রাত প্রায় 12টা। এমন সময় বাসার ভিতরে প্রবেশ করলো নেহাল। বাসায় এসে অভ্যাসবশত নিজের রুমে ঢুকে দেখলো লাইট অফ করা। খুব ক্লান্ত লাগছিল। খাওয়া দাওয়া ঝামেলা নেই, যেহেতু পার্টি অফিস থেকে খাওয়া দাওয়া করে এসেছে, তাই আর কোনো কিছু গাটালো না। চুপচাপ বেডে গিয়ে ঘুমাবে এমন সময় দেখলো তানুজা এবং তন্নি বিছানায় ঘুমিয়ে আছে। নেহালের খুব লোভ হলো তার স্ত্রী সন্তানের সাথে একদিন অন্তত একটু বিছানায় ঘুমাবে, তাই চুপচাপ তানুজার পিছনে জায়গা ফাঁকা দেখে তানুজার পাশে ঘুমিয়ে পড়ল নেহাল। পরের দিন সকাল। তানুজার সকাল সকাল ঘুম ভেঙে যায়। আজকে সকালটা কেমন যেন অন্যরকম লাগছে তানুজার। ঘুম ভেঙেই তানুজা অনুভব করছে কিছু একটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তানুজা উঠতে পারছে না, কোনোভাবে নিজেকে ছাড়াতেও পারছে না। তানুজা ফিটফিট করে চোখ খুললো, দেখলো আর কেউ না, নেহাল ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এমনভাবে জড়িয়ে ধরে শুয়েছে তানুজা চাইলেও নিজেকে ছাড়াতে পারছে না। নেহালকে জাগাতেও ইচ্ছে করছে না, জাগালেই দেখে ফেলবে এমন একটা লজ্জাকর সিচুয়েশন। নেহালের বুকে উপরে শুয়েছিল তানুজা। নেহাল তো শুধু ওকে জড়িয়ে ধরে আছে, এখন কোনোভাবেই ছাড়ছে না। বাধ্য হয়ে ছুটতে না পেরে দেখলো সময় চলে যাচ্ছে, অফিসে যেতে হবে, তন্নিকে রেডি করতে হবে। তাই কোনো মতে আমতা আমতা করে ডাকলো নেহালকে, এমপি সাহেব ছাড়ুন আমাকে, আমি ঘুম থেকে উঠবো। নেহাল কোনোমতে একটু একটু করে নড়ে চড়ে উঠলো। তারপর বলল, কি হয়েছে, ঘুমাতে দাও, এতদিন পর একটু আরামে ঘুমাচ্ছি, আর তুমি ডিস্টার্ব করছো। তানুজা পড়ে গেলে মুশকিলে বলল, ছাড়ো না আমাকে, আমি ঘুম থেকে উঠবো। এভাবে নির্লজ্জার মতো দূরে শুয়েছেন কেন আমাকে? নেহাল বলল, নির্লজ্জার মতো মানে? আরেকজনের বুকে ধরেছি নাকি? নিজের বুকে দূরে শুয়েছি, আমার ইচ্ছা আমি যতক্ষণ দূরে শুবো। ঘুমের মতো কথাগুলো বলতে বলতে তানুজাকে বিছানায় নেহাল নিজের নিচে ফেলে তানুজার উপরে শুয়ে হাত পা দুইটাই সমানে উছিয়ে দিল নেহাল। তারপর তানুজার গালে নাক ঘষতে ঘষতে বলল, ডিস্টার্ব করবে না, আমি আরো একটু ঘুমাবো, চলবে? তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।